पुलिस के ओरा जाने आज हमारे जुव दिवस আমরা সব কলেজে যুব দিবস পালন করতে এসো এবার তুমি আমার ভাগে পড়েছো প্রফেসর ইন্দ্রজিৎ সেন তোদের মতো যুবকদের স্পেশাল ক্লাস নি রোল নাম্বার কত মজা কি করছেন স্যার যার 14 পুরুষ কোনদিন কলেজের মুখ দেখলো না তাকে কিনা রোল নাম্বার জিজ্ঞেস করছেন যান যান যাদের রোল নাম্বার আছে তাদের গিয়ে ক্লাস করান যান যাদের রোল নাম্বার নেই তাদেরও আমি ক্লাস নিই একদম এবিসিডি থেকে শেখাই এতে আড়ং ধলাই বিতে বেডে শোয়াই সিতে চিতায় ওঠাই আর ডিতে ডং ডাঙা ডং ডং ঢোল বাজাই এতক্ষণ যে ক্লাসটা নিলাম সেটা ওঠবোস করতে করতে মুখস্থ কর এই বাউন্ডারির এদিকে যদি তোদের মুখটা আরেকবার দেখি তাহলে পরের বার
সোজা সেন্টেন্সে চলে যাব। কমা নয়, দাড়ি নয়, সোজা ফুল স্টপ। আসতে পারি? আসুন প্রফেসর, বসুন। তারপর আপনার কলেজ কেমন চলছে বলুন? ভালো। সুপর্ণা কেমন আছে ডক্টর? আপনি যখনই আমায় এই প্রশ্নটা করেন আমি একটু অপ্রস্তুতে পড়ে যাই। আপনাকে খুশি করার মতো কোনো উত্তর আমার কাছে নেই প্রফেসর। জাস্ট ঠিক আছে এটুকু বলতে পারি। সুপর্ণা কোথায়? না 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 না, ওরে আমার সোনা, ওরে আমার সোনা, না 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 না, কাঁদে না কাঁদে না, শুয়ে পড় শুয়ে পড় গো, শুয়ে পড় সুপর্ণা, শুয়ে পড়। জানো কাল সারা রাত আকাশ জ্বরে খুব কষ্ট পেয়েছে, ওকে জলপট্টি দিতে
তবে ওর জ্বর নামে। কি জানি কার নজর লেগেছে। কি হয়েছে? বাচ্চাদের কি আর জ্বর টর হয় না? আজই আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে যাবে তো? আমার মাথায় হাত দিয়ে বলো। নিয়ে যাব। দাও আকাশকে আমাকে দাও, আর তুমি খাবারটা খাও। আচ্ছা, তুমি কে বলো তো? আমার ছেলের জন্য খেলনা নিয়ে আসো, আমার জন্য খাবার নিয়ে আসো, কেন? কারণ তুমি আমার জীবনের এক অসমাপ্ত স্বপ্ন। মানে? যেমন স্বপ্ন অনেক সময় ধরে কাছে থাকে, কিন্তু শেষটা জানায় না, তুমি ঠিক তাই, একটা স্বপ্ন যার শেষ আমি জানি না। কি ব্যাপার এত রাতে? স্যার, ডিআইজি সাহেব আপনার জন্য গাড়িতে অপেক্ষা করছেন। আসুন স্যার। চল। হ্যাঁ হ্যালো, এসপি 24 পরগনা নর্থ কিডন্যাপ। এসপি 24 পরগনা নর্থ কিডন্যাপ? কন্ট্রোল রুম কলিং 709, কন্ট্রোল রুম কলিং 709। 709 রেসপন্ডিং। সমস্ত চেকপোস্ট সিল করুন। এসপি 24 পরগনা নর্থ আর এসপি হাওড়া কিডন্যাপ হয়েছে। ওভার। চেকপোস্ট চলো। হ্যালো, মিস্টার সাইগাল, আপনাকে কিডন্যাপ করা হয়েছে। এই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এই চিৎকার করবেন না, আপনার সিটের তলায় বোম আছে আর রিমোট ড্রাইভারের হাতে। ও সুইসাইড বম্বার, নিজেও মরবে, আপনাকেও মারবে। কেউ নেই, যান। গতকাল রাতে অবিরাম বৃষ্টিতে শহর কলকাতা যখন ঘুমে আচ্ছন্ন, তখন রাজ্যের বুকে ঘটে গেল অবিরাম কিডন্যাপ। এক রাতে একই সময় কিডন্যাপ হয়ে গেলেন 5টি জেলার এসপি। আর সকাল হতেই শহর কলকাতা দেখল তাদের একজন রথীন সেনগুপ্ত ঝুলন্ত মৃতদেহ। বডি নামাও। এই কিডন্যাপ এবং খুন হওয়া নিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর উদ্বিগ্ন। গোটা রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এটা কি কোনো নকশাল গোষ্ঠীর কাজ, না এর পেছনে কোনো উগ্রপন্থী সংগঠনের হাত আছে? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, অপরাধী বেশি দিন গা ঢাকা দিয়ে থাকতে পারবে না।
পেপারওয়ালা। গুড মর্নিং স্যার। মর্নিং। টিভিতে নিউজ দেখেছেন? টাইগার নামে একজন নতুন অবতার এসেছে। 5-5 দুর্নীতিগ্রস্ত অফিসারকে আবার কিডন্যাপও করেছে, তার মধ্যে একজনকে আবার মেরেও দিয়েছে। ঠিক কাজ করেছে, এবার গরিব লোকগুলো বাঁচবে। আসি স্যার। স্যার, এটা ডেড বডির সঙ্গে ছিল। এসপি রথিন সেনগুপ্তের ডেড বডির ওপর রাখা ফাইলে 201103 এই নাম্বারটার মানে কি? সব প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। 201103 জাস্ট একটা নাম্বার, আর কোনো ক্লু নেই। আমার মনে হয় স্যার, এই সংখ্যার সঙ্গে যে খুন হয়েছে বা যে খুন করেছে তার একটা সম্পর্ক আছে। বাকি 4 জন এসপি কে জিজ্ঞাসাবাদ করলে এর উত্তর পাওয়া যেতে পারে। সব ব্যাপারে 5 ফোড়ন হয়েও না। স্যার, এই 4 জন এসপি কে জিজ্ঞাসাবাদ করে যা জানা গেছে, তারা নানান দুর্নীতিমূলক কাজের সঙ্গে জড়িত ছিল। এদের মধ্যে এসপি রথিন সেনগুপ্ত ছিল 1 নম্বরে। মৃতদেহের সঙ্গে পাওয়া ফাইলেও তার প্রমাণ পাওয়া গেছে স্যার। কিন্তু একজনকে খুন করে বাকিদের তাহলে ছেড়ে দিল কেন? স্যার, হয়তো একজনকে খুন করে বাকিদের সতর্ক করে দেওয়া হয়েছে। হয় অসৎ পথ ছাড়ো, নয় মরার পথ বেছে নাও। রতিন সেনগুপ্তের খুনের ঘটনাটা একটা উদাহরণ স্যার। মনে হয় এরকম ঘটনা আরো ঘটতে পারে। তোমার এই হয়তো, মনে হয়, এগুলো নিয়ে তুমি একটু বাইরে যাও তো। সব সময় বক 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 বক। এটুকু বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ খুন নয়। এর মধ্যে একটা অ্যান্টি কারাপশন মোটিভেশন কাজ করেছে। হতে পারে নকশাল গ্রুপের কেউ, কিংবা হয়তো কোনো উগ্রপন্থী সংগঠন। যেই হোক, এসপি রথিন সেনগুপ্তের খুনিকে আমাদের ট্রেস আউট করতেই হবে। ওখানে আচ্ছা আচ্ছা, উফ, একেবারে গাইয়া। এসো এদিকে। যা, এটা পড়ে এসো। তুই আমার এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা। যাচ্ছি তো। ভগবান। 2003। পেয়েছি পেয়েছি। 2003 সালের 20শে নভেম্বর তোমার মনে হচ্ছে ডেড বডির ওপর পাওয়া 201103 নাম্বারটা একটা তারিখ? হ্যাঁ স্যার, সেদিন ছিল দিওয়ালি। আমার মনে হয় সেদিন এমন কিছু ঘটনা ঘটেছিল যার জন্য 5 জন এসপি কে কিডন্যাপ করা হয় এবং সব থেকে দোষী এসপি রথিন সেনগুপ্তকে খুন করা হয় স্যার। আজ থেকে 4 বছর আগে দেওয়ালিতে সারা রাজ্যে এমন একটা ঘটনা ঘটেছিল যার জন্য 4 বছর পর খুন হতে হলো এসপি রথিন সেনগুপ্তকে। অথচ সেই ঘটনার কোনো রেকর্ড আমাদের কাছে নেই। হয়তো রাখাই হয়নি, হতেও তো পারে স্যার। যেহেতু সেই ঘটনার সঙ্গে জড়িত ছিল কয়েকজন বড় পুলিশ অফিসার, তাই সেটাকে ছাই চাপা দেওয়া হয়েছে স্যার। আর সেই ছাই চাপা আগুনটাই 4 বছর পরে ছড়িয়ে পড়েছে স্যার। তোমার চাকরির আর কতদিন আছে দাস? রিটায়ারমেন্টের আর 1 বছর বাকি আছে স্যার। উল্টো পাল্টা বকে সেটাকে 1 মাসে নামিও না। কিরে, আয়নার মতো হাসছিস কেন? তোমার চেহারাটা দেখে কেমন উড়িয়া অক্ষরের মতো না উল্টে আছো। এক কাজ করো, তুমি ফেলুদা হয়ে যাও আর আমি হব জটায়ু। তুমি গোয়েন্দাগিরি করবে আর আমি তোমাকে নিয়ে গল্প লিখবো। প্রথম গল্পটা হবে
বনবাদারে বনবিহারী। ইয়ার কি পাচ্ছিস? বনহরিদা, ছোট ভাইয়ের মতো একটা পরামর্শ দি, যেচে পিছনে বাঁশ নিও না, একেবারে ব্রহ্মতালুতে গিয়ে ধাক্কা মারবে, তখন আর সামলাতে পারবে না। এই কেসটার ফয়সালা আমাকে করতেই হবে। 2003 সালের 20 নভেম্বর যে তারিখে ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা, যে ঘটনার মধ্যে লুকিয়ে আছে খুনির আসল পরিচয়। কপালে দুঃখ আছে। আপনি কোথায় থাকেন ভাই? মধ্যমগ্রাম। আপনি? বসিরহাট। কি আতান্তরে এসে পড়েছি। 7 দিন ধরে হাঁটাহাঁটি করছি, 3 দিনের মধ্যে টাকা দেবে বললো, এখনো দেয়নি। হ্যাঁ, এদের কাছ থেকে টাকা পাওয়া আর সাপের মুখ থেকে ব্যাঙ টেনে বার করা একই। জানেন, আমার স্বামী ছিলেন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী। মন্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন। সরকার থেকে আমাকে বলল 1 লাখ টাকা দেবে। 5 মাস ধরে আমি হত্যে দিয়ে পড়ে আছি, 5টা টাকা পর্যন্ত আমি পাইনি। উল্টে আমার কাছে যেটা ছিল সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে। কেন? গরুকে খোল ভুসি না খাওয়ালে গরু দুধ দেবে? এটা একটা গোয়াল ঘর, আর এখানে যারা বসে আছে তারা নানা রকম সাইজের এক একটা গরু। খোল ভুসি খেতে একেবারে ওস্তাদ, তবে দুধ কবে দেবে ভগবানও জানেন না। পারমিতা মণ্ডল কে আছে? আমি। আপনাকে বড়বাবু ডাকছে। কোন ঘরটা? 4 তলায়। 10টা টাকা দিন, লিফটে নিয়ে যাবো। উফ। নমস্কার স্যার। আপনি পারমিতা মণ্ডল? হ্যাঁ স্যার। আপনার চেক রেডি হয়ে গেছে। 25,000 টাকা এনেছেন? 25,000 টাকা? 1 লাখ টাকায় 25% কমিশন। সবাই দেয়। এত টাকা আমি কোথায় পাবো স্যার? যে যা চেয়েছে এতদিনে আমি সব দিয়ে দিয়েছি। বিশ্বাস করুন, আমার কাছে আর একটা টাকাও নেই। আমার এই 1 গাছা চুড়ি আছে, এটা নিয়ে যদি আমাকে চেকটা দিয়ে দেন। আমার টাকার ভীষণ দরকার, না হলে আমি ছেলেকে নিয়ে পথে বসবো স্যার। ক টাকা দাম আপনার ওই খোয়া মারা চুড়িটার? যান, টাকাটা নিয়েছে, এই চেকটা নিয়ে যাবেন, না হলে আপনি চেক পাবেন না। চেক না নিয়ে আমি যাব না। আমি এখানে সমস্ত সার্টিফিকেট জমা দিয়েছি। এটা আপনার সার্টিফিকেট তো? কি করলেন আপনি? আমি লিখে দেবো যে আপনি মৃত সুদীপ মণ্ডলের স্ত্রী নন, আপনি তার রক্ষিতা। শয়তান! আমি আমার স্বামীর রক্ষিতা? আমি যদি আমার স্বামীর রক্ষিতা হই, তাহলে আপনার স্ত্রী আপনার রক্ষিতা। কে আছিস? ওকে ধাক্কা মেরে বের করে দে। চলে আসুন। আমি আপনাকে ছাড়বো না। আপনি আমাকে অপমান করেছেন, আমার স্বামীকে অপমান করেছেন। আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আপনাকে। স্যার, স্যার, আপনার একটা চিঠি আছে স্যার, আর্জেন্ট। হ্যাঁ, অনেক দিন ধরে প্রমোশনটা আটকে আছে, এবার বোধহয় গার্ড ছাড়লো। ওপর তলায় ভালো দক্ষিণা দিয়েছি। দুর্নীতির শেষ ধাপে উঠে পড়েছেন, এবার কোর্টে উঠবেন। যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। 201103 টাইগার। কি হলো স্যার? হ্যাঁ, ওই মহিলা কোথায়? ওকে তো বাইরে বার করে দিয়েছি স্যার। কৃতার্থ করেছো? একটা কমন সেন্স জ্ঞান নেই তোমার? যা বাবা, হঠাৎ এত পিরিত উঠলো কেন? 25,000 টাকা ঘুষ দিতে পারিনি বলে আমার সব কিছু মিথ্যে হয়ে গেল। এই তো আপনি, কত খুঁজছিলাম আপনাকে। এই নিন আপনার চেক। সই হয়ে আসতে একটু দেরি হচ্ছিল। আমি কিন্তু ঘুষ খাই না। হ্যাঁ, আপনারা কিন্তু সবাই সাক্ষী রইলেন, আমি ঘুষ খাই না। মোট 30 জনের কাছে এরকম চিঠি গেছে। ভয়তে কেউ অফিসে আসতে চাইছে না, সবাই ছুটি নিয়ে ঘরে বসে আছে। একটা লোক সারা রাজ্যের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওরা একজন নয় স্যার, কয়েকজন, 5 জন এসপি, প্রত্যেকে আলাদা আলাদা শহরে থাকে। আর কিডন্যাপটা হয়েছে একই সময়,
কারণ প্রত্যেকবার কিডন্যাপের পরে কন্ট্রোল রুমে ফ্যাক্স আসে একই সময়ে 5টা আলাদা আলাদা শহর থেকে একজন মানুষ 5 জনকে কিডন্যাপ করতে পারে না স্যার। আবার 5 ফোড়ন। তুমি দেখো আমাদের লাঞ্চ এসে কিনা, যাও। এভাবে চলতে থাকলে এদের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে আর আমাদের ওপর অশ্রদ্ধা। প্রত্যেকটা এলাকায় গিয়ে মানুষকে আশ্বস্ত করুন তারা যেন নির্ভয়ে কাজে যোগ দেয়। তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেব আমরা। সমস্ত সরকারি কর্মীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন না। বাড়ির আশেপাশে সন্দেহজনক ভাবে কাউকে আপনারা পুলিশের গাড়িতে করেই যাবেন, পুলিশের গাড়িতেই ফিরবেন। এই শুনছো, তোমাকে আর ছুটি নিয়ে ঘরে বসে থাকতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি আবার কি ব্যবস্থা করে এলে? আমি কেন করব, পুলিশ করেছে। মাইকে করে বলতে বলতে যাচ্ছে, তোমরা এবার থেকে পুলিশের গাড়িতে অফিসে যাবে, পুলিশের গাড়িতেই ফিরবে। তুমি তাহলে অফিস যাবে তো? রান্না বসাই। পুলিশ মাইকে করে বলছে আর তুমি নাচতে নাচতে খবরটা দিতে চলে এলে। ঘুষ আমি একা খাই না, ওরাও খায়। ভুলিয়ে ভালিয়ে অফিসে নিয়ে যাবে আর সেখানে গিয়ে দেখবো যে আমাকে তোলার জন্য লোক বসে আছে। দরকার পড়লে আমি ভিআরএস দিয়ে দেবো, কিন্তু ওরা ধরা না পড়া পর্যন্ত আমি অফিস যাচ্ছি না। মেয়র সুবীর চ্যাটার্জি কিডন্যাপ হয়েছে। হ্যালো, স্বরাষ্ট্র সচিব রঞ্জন মিত্র কিডন্যাপ। স্যার, এইমাত্র কন্ট্রোল রুম থেকে এই ফ্যাক্সটা এসছে। এই 5 জনকে কিডন্যাপ করা হয়েছে। মেয়র সুবীর চ্যাটার্জি, আইএস রঞ্জন মৈত্র, ডক্টর জয়দেব সান্যাল, পার্টি প্রেসিডেন্ট বিভাস ঘোষ এবং অ্যাডভোকেট প্রকাশ চৌধুরী স্যার। ও গড। আমাদের ধরে এনেছো কেন? কি চাও তোমরা? আপনাদের বিচার করার জন্য এই কোর্টে আনা হয়েছে, যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। আদালতে দাঁড়িয়ে এতদিন আমি অপরাধীদের শাস্তির ব্যবস্থা করেছি, আর তোমরা আমার বিচার করতে চাইছো স্কাউন্ডারস। এখানে অপরাধীদের গলা থাকে নিচে আর বিচারকের গলা থাকে ওপরে। অপরাধীদের গলা এক পর্দা উপরে উঠলেই বিচারের আগেই খেলা শেষ। তা বিচারকটা কে যে আমাদের মতো লোকের বিচার করবে? টাইগার, টাইগার, টাইগার। আমি বিচার করব। কে আপনি? যে আপনাদের মতো খারাপ লোকেদের বিচার করার জন্য তৈরি করেছে এই কোর্ট। যে কোর্টের সংবিধানে জেল নয়, জরিমানা নয়, শুধু একটাই রায়, মৃত্যু। কিন্তু আমাদের অপরাধটা কি? সেটা আপনারা নিজের মুখে বলবেন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। পার্টি প্রেসিডেন্ট বিভাস ঘোষ, আপনি বলুন। মেয়র সুবীর চ্যাটার্জি বেআইনি ভাবে বস্তি উচ্ছেদ করে হকার তুলে দিয়ে গোটা শহরটাকে প্রমোটারদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, আর সেই জায়গায় তৈরি হয়েছে বিল্ডিং কমপ্লেক্স, শপিং মল, আর উনি তার শেয়ার হোল্ডার হয়ে লাখ লাখ টাকা কামিয়েছেন। এর জন্য ওনাকে পার্টি থেকে অনেকবার সতর্ক করা হয়েছে। আমি না হয় জমির দালালি করে 2 পয়সা কামিয়েছি, কিন্তু আপনি তো আমার বাপ। কবুতরবাজি করে কত কামান তা জানি না ভেবেছেন? এক একটা জাল পাসপোর্ট তৈরি করে বিদেশের লোক পাচার করেন। আমি যদি ন্যাশনাল দালাল হই, আপনি তাহলে ইন্টারন্যাশনাল দালাল। আপনি হাজারে নয়, লাখে নয়, কোটি দেখালেন। আর আপনার সমস্ত কাজের পার্টনার হচ্ছে এই স্বরাষ্ট্র সচিব রঞ্জন মৈত্র। স্কাউন্ডারেল, আমাকে ক্যাশ খাওয়ানো? স্যার, স্যার এসব মিথ্যে, বিশ্বাস করুন। মায়ের দিব্যি। এর মধ্যে আপনার মাকে টেনে আনছেন কেন? আপনার মতো কুলাঙ্গার ছেলে জন্মাবে জানলে আপনার মা অ্যাবর্শন করাতো। আপনার তো মা বোন জ্ঞানও নেই। আপনার নার্সিং হোমে ইল্লিগ্যাল অ্যাবর্শন করানো হয়, আর যারা অ্যাবর্শন করাতে আসে মোবাইলে আপনি তাদের নগ্ন ছবি তুলে রাখেন, আর সেগুলো ব্লু ফিল্মের বাজারে চড়া দামে বিক্রি করেন। দেখা না রে শালা, দেখা একটা ছবি দেখা। থামুন। ভোট বাঁচার জন্য হোক আর মরার জন্য হোক, হল্লা সংস্কৃতিটা বজায় রাখবেন।
আপনারা সবাই সবাইকে ভোট দিলেন, কিন্তু একজন কাউকে ভোট দিলেন না, আর তার জন্য কোনো ভোট পড়লো না। পাবলিক প্রসিকিউটর প্রকাশ চৌধুরী। 30 বছর ধরে আমি সওয়াল করছি, আর এই দেশে সব আদালত জানে যে আমি সব সময় নিরাপরাধ মানুষদের হয়ে সওয়াল করে তাদের ন্যায় বিচার পাইয়ে দিয়েছি। যেটা কেউ জানে না সেটা আমি জানি প্রকাশ চৌধুরী। আপনি নিরাপরাধ মানুষের জন্য নয়, অপরাধীদের জন্য সওয়াল করেন, আর যে বেশি টাকা দেয় রায় হয় তার পক্ষে। তাই আপনি সাক্ষী, জুরি সব কিনে নেন, আর যে বিক্রি হতে চায় না তাকে সরিয়ে দেন। এসব মিথ্যে। বিকাশ, আপনার প্রত্যেকটা কেসের রিপোর্ট 2005 ফাদার রবার্ট হত্যা মামলা, সপরিবারে তাকে পুড়িয়ে মেরেছিল বিনোদ শর্মা। নিম্ন আদালতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কিন্তু কেস হাইকোর্টে উঠলে 50 লক্ষ টাকার বিনিময়ে তাকে নিরপরাধ প্রমাণ করে তাকে মুক্তি দিয়ে দেন। 2006 বারগার্ল জুলিয়ার কেস, বারের মধ্যে শিল্পপতি চন্দ্র ঘোষের ছিল আর তার বন্ধুরা তাকে গ্যাংরেপ করে 30 লক্ষ টাকার বিনিময়ে তাদের আপনি নিরপরাধ প্রমাণ করে মুক্তি দেন, আর জুলিয়াকে পাঠিয়ে দেন মর্গে। 30 লাখ আছে, রায় যেন আমার পক্ষে যান। রেপটাই যখন আটকাতে পারেননি, তখন আর সেটা নিয়ে জল ঘোলা করে কি লাভ? বরং সেটা থেকে ফায়দা তোলার চেষ্টা করুন। কেসটা উইথড্র করে নিন, 10 লাখ টাকা দেব। আমি ওদের শেষ দেখেই ছাড়বো। আপনি এই কেসটা জিততে পারবেন না, কারণ এই কেসটা হাতে নিয়েছি আমি, প্রকাশ চৌধুরী, আর আমার হাতের রেখায় হারের কোনো দাগ নেই। স্যার, হার্ট অ্যাটাকে মারা গেছে, রিপোর্টটা এইরকমই হবে। আমাকে আমাকে ক্ষমা করুন। আমার সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। এতদিন আপনি সত্যিকে মিথ্যা করে এসছেন, রায় গেছে অপরাধীদের পক্ষে। এবার থেকে প্রত্যেকটা রায় যাবে অপরাধীদের বিপক্ষে। আপনার জন্য পড়ে রইল শুধু একটাই সেন্টেন্স, কমা নয়, দাড়ি নয়, একদম ফুল স্টপ। আমি সোজাসুজি একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা সব আছেন কিসের জন্য? একের পর এক খুন হয়ে যাচ্ছে, যারা খুন হয়েছে তারা সব এক একজন দুর্নীতিগ্রস্ত লোক, কিন্তু পুলিশ জানতে পারছে তারা খুন হয়ে যাবার পর অপরাধীদের শাস্তি দেওয়ার দায় পুলিশের, কিন্তু সে দায়িত্ব যখন অন্য কেউ পালন করে, আমার মনে হয় না পুলিশ ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট সরকারের রাখার দায় আছে। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, খুব শীঘ্রই আমরা খুনিকে ধরে ফেলব। স্যার, কি হলো? যদিও এখানে আমার কথা বলার কোনো নিয়ম নেই, তবু কয়েক মিনিটের জন্য নিয়ম ভঙ্গ করলে একটা দরকারি কথা বলতে পারি। উনি কে? ওনার নাম বনবিহারী দাস, হাবিলদার। বলুন, কি বলবেন? স্যার, এই গ্রুপটা তাদেরই খুন করেছে যারা দুর্নীতির বীজ ঝাড়, কিন্তু প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে এরা ইনফরমেশনটা পাচ্ছে কি করে? আর এরা সেই সমস্ত লোককে ইনফরমার বানিয়েছে যারা আপাতমস্তক সৎ। এখন আমরা যদি এই সৎ লোকগুলোকে খুঁজে বার করতে পারি, তাহলে আসল গ্রুপটাকে খুঁজে বার করা সম্ভব হবে। স্যার, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলে তোমার পরামর্শ নেওয়া হবে। এখন তুমি বাইরে যাও। স্যার, স্যার, এই কেসটা নিয়ে আমি অনেক দূর এগিয়েছি স্যার। আমার শুধু গোটা 2 দিন দরকার, তাহলে আমি আসল মাথাটাকে খুঁজে বার করতে পারবো। আমাকে 2 দিনের জন্য ছুটি দিন স্যার। এই হচ্ছে আমার ছুটির দরখাস্ত স্যার। আমার লাইটারটা আমি 2 দিন ধরে খুঁজে পাচ্ছি না।
যাও সেটা খুঁজে বার করো, যাও যাও। বিরোধী পক্ষ সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। আপনারা যদি কিছু করে উঠতে না পারেন, বিরোধীদের দাবি মেনে কেসটা সিবিআই এর হাতে তুলে দিতে হবে। আমাকে যেন সে পথটা নিতে না হয়, তার আগেই এই কেসটাকে ক্লোজ করুন। কেউ কেউ আমার কথা বিশ্বাস করছে না, কিন্তু আমিও ছাড়বো না। এই কেসটা আমার কাছে হচ্ছে একটা চ্যালেঞ্জ। আমার স্বপ্ন ছিল একটা বিরাট পুলিশ অফিসার হওয়ার। কেন হতে পারিনি জানিস? টাকা দিতে পারিনি বলে। সব জায়গায় দুর্নীতি। এই কেসটা তদন্ত করে আমাকে একটা প্রমোশন বাগাতেই হবে। অনেকটা এগিয়েও গেছি। কি রকম? এই দেখ, সমস্ত সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের নামের লিস্ট। যে নামগুলো কাটা আছে তারা সবাই করাপ্ট। শুধু এই 25 নম্বর নামের ব্যক্তিটি ছাড়া এর নামে কোনো কলঙ্ক নেই। নাম আলী শেখ, 7,000 টাকার বেশি কিছু মাইনে পায়। ভাড়া বাড়িতে থাকে, বাসে করে অফিসে আসে। ছেলেকে ভর্তি করেছে সরকারি স্কুলে। তার মানে এই লোকটাই সবাইকে খুন করেছে? শিওর নয়। বিকাশ রায় কাজের জায়গায় সবার অপ্রিয় পাত্র, কারণ দুর্নীতিবাবুরা অনেক চেষ্টা করেও ওকে নিজেদের দলে টানতে পারেনি। আলী আর বিকাশের মধ্যে এমনিতে কোনো যোগাযোগ থাকার কথা নয়। একজন থাকে কলকাতায় আর একজন থাকে চন্দননগর। এরা হয়তো কেউ কাউকে চেনে না, দেখেও নি কোনোদিন, তবু এদের মধ্যে কি অদ্ভুত মিল। তা মিলটা কোথায়? একটা ঘটনা, যে ঘটনাটা ঘটেছিল 2003 সালের 20 নভেম্বর। যে ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই সৎ লোকগুলোকে একজোট করেছে। প্রশ্ন দুটি, ঘটনাটা কি এবং এর মধ্যে আসল লোকটি কে? হ্যালো, হ্যাঁ ডক্টর রায় বলুন। কি? আমি এক্ষুনি আসছি। এই দেখো বাচ্চা নিয়ে পালাচ্ছে। এই এসো, শোনো শোনো, দেখো বাচ্চা নিয়ে পালাচ্ছে। এই এসো, শোনো শোনো, দেখো বাচ্চা নিয়ে পালাচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কেন কেন মারছেন ওকে? কেন মারছেন? মারবে না? দিন দুপুরে ছেলে চুরি করে নিয়ে যাচ্ছে। একটা ছেলে ধরার উপর আপনার কিসের দরদ এত? ও ছেলে ধরা নয়, ও আমার স্ত্রী। ওর মাথাটা ঠিক নেই। ও কোনো দোষ করলে আপনারা আমাকে মারুন। সুপর্ণা, আমি আকাশকে কোলে দিয়েছিলাম। ও যে কি সুন্দর দেখতে হচ্ছে, তুমি যদি দেখতে। ওরা আকাশকে আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে গেল। ওর খাওয়ার সময় হয়েছে, আমার আকাশ কেটে দাও না। আমার আকাশ। সুপর্ণা, ও আকাশ নয়, ও আকাশ নয়, ও আকাশ নয়। রেশন কার্ড? তার মানে এর পরের টার্গেট তাহলে রেশন দোকানের মালিকরা। থামুন স্যার, আমাকে আগে প্রোটেকশন দিন। আমি 1 নম্বরে আছি। মাসে 3 সপ্তাহের মাল আমি ব্ল্যাক করে দিই। বিশ্বাস না হলে এই ফাইলটা দেখুন। স্যার স্যার আমি আছি স্যার। আমার রেশন দোকানের সব মাল আমি বড় ভাইয়ের ডাইরেক্ট পাঠিয়ে দিই। এই দেখুন না আমার 2 নম্বরই ফাইল। আমাকে প্রোটেকশন দাও না ভাই, আমি তোমাকে আলাদা টাকা দেব। খেপেছেন? আপনার কাছ থেকে টাকা নেব আর কাল সকালে আমার বুকে স্ট্যাম্প পড়ে যাবে? যেমন 2 নম্বরই করেছেন। ভুগুন এবার। আমরা প্রোটেকশন দিতে পারবো না, জান এখান থেকে। দোষ সালা, মরলে একা মরবো না,
তোমাদের সঙ্গে নিয়ে মরবো। প্রত্যেক মাসে থানা টাকা পাঠাই, সালা থানা চালিয়ে দেবো। স্যার, সমস্ত রেশন দোকানের মালিকরা এসে থানার সামনে হল্লা করছে, থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। স্যার, এখনই এক্সট্রা ফোর্স পাঠান। চন্দননগর থানা থেকে বলছি স্যার, প্রায় কয়েকশো রেশন দোকানের মালিক থানার সামনে এসে নিরাপত্তা চাইছে। স্যার, এত লোককে নিরাপত্তা দেবো কি করে? ড্যাম ইট! স্যার, একটা দুটো থানা নয় স্যার, সারা রাজ্যে এক অবস্থা। প্রত্যেকটা থানার সামনে রেশন দোকানের মালিকরা ভিড় করে বসে আছে, সবাই স্যার নিরাপত্তা চাইছে। হ্যালো, আমরা 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করেছি। স্যার, ওরা আমাদের অ্যাটেনশন এদিকে ঘুরিয়ে দিয়ে 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করেছে। আপনাদের কোনো ভয় নেই, আপনারা থামুন। কিডন্যাপ হয়েছে 15 জন পিডব্লিউডি অফিসার। কেউ যাবেন না, সবার ফাইল থানায় জমা করুন। অফিসার্স, সবকটার ফাইল কেড়ে নিন। এই ফাইলগুলো নিয়ে কি করবো স্যার? সবকটার লাইসেন্স বাতিল করা হবে। মিস্টার তপন রায়, আপনি বিকাশ নামে কাউকে চেনেন? বিকাশ রায়? হ্যাঁ, আমার ছেলে। তোমরা কি ওকেও তুলে এনেছো নাকি? ও আমার একমাত্র ছেলে, জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি। ওকে তোমরা মেরো না। স্যার, যে 15 জন পিডব্লিউডি অফিসারকে কিডন্যাপ করা হয়েছে তার মধ্যে বিকাশের বাবাও আছেন। এই দেখুন আমাদের সম্পর্কে পেপারে কি লিখেছে। কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাত দিয়ে রাজ্যে দুর্নীতি শোধন যজ্ঞ শুরু হয়েছে, আর সেই যজ্ঞে পুড়ে মরছে একের পর এক দুর্নীতিগ্রস্ত সরকারি কর্তা ব্যক্তিরা। এই যজ্ঞ পুরোহিতদের ভয়ে কেউ এখন 5 টাকাও ঘুষ নিতে রাজি নয়। দেশের সবকটি রাজ্যে যদি একজন করে এরকম লোক থাকে, তাহলে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে ভারতবর্ষের নাম উন্নত দেশের তালিকায় উঠে আসবে। দেশকে এই জায়গায় নিয়ে যেতে গেলে এই মারণযজ্ঞে নিজেদেরও কিছু বলে দিতে হবে বিকাশ। যে 15 জন পিডব্লিউ অফিসার্সকে কিডন্যাপ করা হয়েছে, তাদের মধ্যে তোমার বাবাও আছেন। আজ রাতে ওদের কোর্টে হাজির করা হবে, যে কোর্ট শুরু হয় রাত 2টোর পর। আর তুমি জানো সেই কোর্ট কি রায় দেবে? আমার বাবা আমাকে খুব ভালোবাসে স্যার। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকের আদালতে বিচারপতির আসনে বসে অপরাধীর বিচারের রায় দেবে তুমি। এসপি রতিন সেনগুপ্ত, এসপি বিনয় সেগাল, এমএলএ সমর দাস, মেয়র অজয় বোস, এদের প্রত্যেকেরই ছেলে মেয়ে আছে। এরা নিশ্চয়ই এদের ছেলে মেয়েদের খুব ভালোবাসত, কিন্তু আদালতের কাছে সেটা বিচার্য নয়। আদালতের কাছে একমাত্র বিচার্য সে অপরাধ করেছে কিনা, আর যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার কোনো ক্ষমা নেই। বিচারপতি বদলালেও বিচারের ধারা কখনো পরিবর্তন হয় না, আর এই আদালতের সংবিধানের ধারায় ক্ষমা বলে কোনো শব্দ নেই। তাই এই আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যুদণ্ড দিল। শুধু একটাই অনুরোধ, আমার বাবাকে মারার সময় একটু কম যন্ত্রণা দিয়ে মারবেন। আমার বাবা আমাকে কোলে করে রাস্তা পার করাতো, নিজে হাতে খাইয়ে দিত। আমার বাবা অপরাধী, কিন্তু তার এই হতভাগা ছেলেটা তো কোনো অপরাধ করেনি স্যার। অপরাধী বাবার জন্য তার নিরপরাধ ছেলের শুধু এইটুকুই প্রার্থনা স্যার। যারা বলে আমাদের যুব সমাজ দিশাহীন, এদের হাতে দেশটা জাহান্নামে যাচ্ছে, তাদেরকে এনে দেখাতে ইচ্ছে করছে। দেখুন, এরাই আমাদের যুব সমাজ। কাল আপনারা থাকবেন না, আমি থাকবো না, কিন্তু এরা থাকবে, আর থাকবে এদের হাতে তিল তিল করে গড়া একটা নতুন দেশ।
তাই আমি এদের প্রণাম করি। আই এম সরি। আপনি কেন সরি বলছেন স্যার? বিচার তো আমি করেছি। আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছি আমি। বাবাকে শ্মশানে নিয়ে আসার আগে মাকে সব বলেছি স্যার। আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে মা বলল, তোর স্যারের কাছ থেকে 3টে দিন ছুটি নিস। মানুষটা যতই খারাপ হোক না কেন, তোর বাবার কাজ তো তোকেই করতে হবে। সব সময় ভাবতাম আমি শেষ হয়ে গেলে আমার কাজটাও শেষ হয়ে যাবে। এখন আর ভয় নেই। আমি জানি বিকাশ আছে, আমার অসম্পূর্ণ কাজটা ও ঠিক শেষ করবে। শোনো, অনিতা সিস্টারকে বলবে আমার চেম্বারে আসতে, ইটস আর্জেন্ট। স্যার অনিতার একটু আসতে দেরি হবে। আচ্ছা শোনো, 5 নম্বর কেবিনে যে পেশেন্ট ভর্তি আছে তাকে এই ওষুধটা খাইয়ে দেবে। আজ রাতে ওর অপারেশন হবে। ওর কিডনি দুটো আজকেই ডেলিভারি দিতে হবে। কিন্তু স্যার, দুটো কিডনি বার করে নিলে যে ছেলেটা মারা যাবে। তাতে তোমার কি? ছেলেটার কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবো। সরি স্যার, এই কাজ আমি নিজের হাতে করতে পারবো না। নিজে করতে না পারলে এই ওষুধটা অনিতাকে দিয়ে দেবে। নাও ধরো। আপনাকে এইবার বাইরে যেতে হবে। সাগর, এই নাও সোনা, ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এই ওষুধটা খাবো না, বড্ড যেত। তা বললে হয় সোনা? ওষুধ না খেলে তুমি তাড়াতাড়ি সেরে উঠবে কি করে বলো? নাও। এবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, লক্ষ্মী সোনা। মা, আমার এখানে একদম ভালো লাগছে না। আমি বাড়ি কবে যাব? ডাক্তারবাবু বলেছে কালই তোকে ছেড়ে দেবে। কি মজা! আমি বাড়িতে গিয়েই বুবাই টুটুনদের সাথে খেলতে যাব। ঠিক আছে বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো তো দেখি। শোও, ঘুমিয়ে পড়ো বাবা। কি হয়েছে? কি হয়েছে বাবা? সাগর, তো তুই এমন করছিস কেন? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে তোর? নার্স দিদি! ডাক্তার বাবু! নার্স দিদি! দেখুন না, হঠাৎই যন্ত্রণা ছটফট করতে শুরু করেছে। এটা অ্যাপেন্ডিক্সের যন্ত্রণা, এক্ষুনি অপারেশন করতে হবে। সিস্টার, গেট দ্য স্ট্রেচার, ফাস্ট ফাস্ট ফাস্ট। আমি বিশ্বাস করি না আপনাদের। আপনারা মিথ্যে কথা বলছেন। আমার ছেলে মরতে পারে না। কি হয়েছে কি? হাসপাতালে তো চিৎকার করছেন কেন? আপনারা আমার ছেলেকে মেরে ফেলেছেন। আপনারা খুনি। আপনারা খুনি। চুপ করুন। আপনার ছেলেকে ভালো করবার জন্য অপারেশন করা হয়েছিল, কিন্তু ও অপারেশন টেবিলেই মারা যায়। আপনি 50,000 টাকা জমা দিয়ে ছেলের বডিটা নিয়ে যাবেন। না না না, আমি আমার মরা ছেলেকে নিয়ে কিছুতেই হাসপাতাল থেকে ফিরে যাব না। আমি অভিশাপ দিচ্ছি, আমার বুক খালি করে যেমন আমার ছেলেকে কেড়ে নিয়েছিস, তেমনি তোর বাবা মারা বুক খালি হয়ে যাবে। কি হয়েছে আপনার? দেখুন না, আজ আমার ছেলেকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা বলছে আমার ছেলে মারা গেছে। লোকের বাড়ি কাজ করে ওকে আমি বড় স্কুলে ভর্তি করেছিলাম। ও সব সময় বলতো, মা আমি বড় হয়ে তোমাকে আর কাজ করতে দেব না। ওরা আমার ছেলেকে মেরে ফেললো। সবাই বলতো এই হাসপাতালে অপারেশন করলে কোনো বাচ্চাই বাঁচে না।
কি ব্যাপার? সোজা মর্গ থেকে তুলে এনেছি। এই বাচ্চাটা হসপিটালে ভর্তি ছিল, আজ ওকে ছিটি দেবার কথা। কাল রাতে ডাক্তার একে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, সেখানেই ছেলেটা মারা যায়। এই মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক কি অস্বাভাবিক সে তো ডেথ সার্টিফিকেট বলবে। আসল সত্যিটা বলবে এর পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। কনস্টেবল কি জানলো কি করে? Shit! The subscriber you are calling is either not reachable or switched off. Damn it! কাকে ফোন করছিলেন? লাভ নেই। আর আপনার বাবার বাবা এলেও আপনাকে বাঁচাতে পারবে না। ও, আপনি তাহলে সেই লোকটা যে সব করেছেন? আর আপনিও সেই লোকটা যে হসপিটালের লাইসেন্স নিয়ে কসাইখানা খুলেছেন। You shut up! আপনার হসপিটালটা সিল করে দেয়া হবে, বাকি রইলেন আপনি। আর আপনারও পা থেকে মাথা অবধি সিল করে দেওয়ার জন্য বাইরে পুলিশ আর পাবলিক অপেক্ষা করছে। একটু দেখুন। দেখলেন? পুলিশ আর পাবলিক আমি সামলে নেব। তার আগে আপনার সাথে রফা করতে চাই। বলুন, মুখ বন্ধ রাখার জন্য কি চাই? আপনার শরীরে কটা কিডনি আছে ডক্টর সিনহা? সবার যা থাকে, দুটো। আমার দরকার 272টা। যে কিডনিগুলো আপনি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের শরীর থেকে কেটে বের করে বিক্রি করেছেন। গুনে গুনে 272টা কিডনি আমাকে ফেরত দিন, আমি আপনার সাথে রফা করে নিচ্ছি। আপনার সামনে দুটো রাস্তা, হয় আমার সাথে রফা করা, না হলে দফা রফা হওয়া। রফা করতেই তো চাই ডাক্তার বাবু। দিন আমাকে 272টা কিডনি। এটা দুটো কিডনি জমা হলো, বাকি রইল আরো 270টা। মনে হচ্ছে এবার আপনার দুটো কিডনি তুলে নিতে হবে। আপনার যা ডিমান্ড আমি আপনাকে তাই দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই একটাই শব্দ আমার সংবিধানে নেই, ক্ষমা। প্রত্যেকটা শিশুর কাছে আপনি অপরাধী, প্রত্যেকটা সন্তানহারা মায়ের কাছে আপনি অপরাধী। এদের যন্ত্রণা আর চোখের জল আপনাকে দোষী সাব্যস্ত করলো ডক্টর সিনহা। আপনার জন্য পড়ে রইল শুধু একটাই সেন্টেন্স, কমা নয়, দাঁড়ি নয়, একদম ফুল স্টপ। ডক্টর সিনহা, দরজা খুলুন, আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। ডক্টর সিনহা, আপনি দরজা খুলে বাইরে আসুন। ডক্টর সিনহা, স্যার, ঘটনাটা যে এই রকম জায়গায় টার্ন নেবে আমরা বুঝতে পারিনি। খুঁজে বের কর, লোকটাকে আমার সামনে দেখতে চাই। দাদা, লোকটাকে কেউ চেনে না, কোন এক পেশেন্টের বাড়ির লোক। এত লোকের মাঝখানে ওকে খুঁজে পাওয়া মুশকিল দাদা। খুঁজতে হবে, নইলে মরতে হবে। হাসপাতালের ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো কাজ করে না, নাকি সেগুলো তোদের মতো অকেজো হয়ে গেছে?
চেক কর, কোনো না কোনো ক্যামেরায় নিশ্চয়ই ধরা পড়বে। আমি আমি এক্ষুনি দেখছি দাদা। আর যদি ধরা পড়ে থাকে মারাও পড়বে। দাঁড়ান দাঁড়ান, লাল বক্স করার নামগুলো আলাদা করুন তো। ঠিক আছে। এবার বের করুন তো এরা কোন কলেজে পড়েছে। দুজনেই কলকাতা রামমোহন কলেজের 2003-এর ব্যাচ। সব কটা লাল ব্লক করার নামগুলো কোন কলেজের বার করুন তো। প্রত্যেকেই কলকাতা রামমোহন কলেজের 2003-এর ব্যাচ। পেয়েছি। এই গ্রুপটা আর কেউ নয়, কলকাতা রামমোহন কলেজের 2003-এর ব্যাচ। এখন বার করতে হবে এর মধ্যে আসল মাথাটি কে। ওই ওই লোকটা স্যার। রিমাইন্ড করো, ক্লোজ করো, ক্লোজ করো। ডাক্তারবাবু একটু দেখুন না। বুঝতে পারি স্যার। হ্যাঁ বসুন। থ্যাংক ইউ। বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। স্যার, আমি আপনার কলেজের কিছু এক্স স্টুডেন্ট সম্পর্কে ইনফরমেশন চাই। এই হচ্ছে নামের লিস্ট স্যার। এদের সম্পর্কে আপনি কি জানতে চান? কলেজে পড়ার সময় এদের আচার আচরণ, এদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড ছিল কিনা। কেন বলুন তো? আপনি নিশ্চয়ই কাগজ পড়েন কিংবা টিভি দেখেন। কিছুদিন আগে এক রাতে 5 জন এসপি কিডন্যাপড হয়। পরের দিন তাদেরই মধ্যে একজনের লাশ পাওয়া যায়। আপনার কি ধারণা আমার স্টুডেন্টরা ওই খুনটা করেছে? ঠিক তাই। এই কেসটা তদন্ত করতে গিয়ে আপনার কলেজের কিছু এক্স স্টুডেন্টদের নাম উঠে এসেছে। কাকে ফোন করছেন স্যার? কমিশনারকে। আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। স্যার 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 এটা করবেন না স্যার, প্লিজ। কমিশনারকে না জানিয়ে আমি এই কেসটা তদন্ত শুরু করেছি। উনি জানতে পারলে আমার চাকরিটা চলে যাবে স্যার। এই মুহূর্তে এখান থেকে চলে যান। আপনি আমার সঙ্গে একটু কোঅপারেট করুন স্যার, প্লিজ। এই কেসটার উপরে আমার প্রমোশন নির্ভর করছে স্যার। আপনি যাবেন না আমি কমিশনারকে ফোন করব? আপনি আপনার স্টুডেন্টদের বাঁচাতে পারবেন না স্যার। ধরা ওরা পড়বেই। গুড মর্নিং স্যার। মর্নিং। গুড মর্নিং স্যার। সরি। থ্যাংক ইউ। গুড মর্নিং স্যার। এসো ইন্দ্র। পুলিশ এখানে কেন এসেছিল স্যার? আর বলো না, এদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই। কিছুদিন আগে যে এসপি খুন হয়, আমাদের কলেজের কিছু এক্স স্টুডেন্ট নাকি সেই খুনের সঙ্গে যুক্ত। তুমি যদি একটু আগে আসতে তাহলে তোমাকে দেখিয়ে বলতাম আমার এক্স স্টুডেন্ট ইন্দ্রজিৎ সেন এমএতে গোল্ড মেডেলিস্ট, যে এই কলেজ থেকে স্টুডেন্ট হয়ে বেরিয়ে ফিরে এসেছে প্রফেসর হয়ে। আই এম প্রাউড অফ মাই স্টুডেন্টস। থ্যাংক ইউ স্যার। লোকটার কোনো হদিশ পাওয়া যায়নি দাদা। গন্ডগোলের সময় লোকজন হসপিটালের রেজিস্টারটা ছিঁড়ে ফেলে দেয়, ফলে পেশেন্ট ভর্তির সময় লোকটা রেজিস্টারে কি নাম লিখেছিল সেটা জানার কোনো উপায় নেই। আমি লোকটার ছবি দেখে নানা জায়গায় খোঁজ খবর করেছি, কিন্তু কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন পাইনি। ইনফরমেশন আমি আপনাকে দিচ্ছি। লোকটা ভগবান নয়, মানুষ। স্বর্গে থাকে না, এখানেই থাকে। তাই পাইনি কথাটা আমি শুনতে চাই না, পেতে হবে। ওর সাথে পুরনো শত্রুতাটা আমি আরেকবার ঝালিয়ে নিতে চাই।
আর এটাই হবে শেষবার। পুরনো শত্রুতা মানে? লোকটাকে আপনি আগে থেকেই ছিলেন? কাউকে শেষ করে দেওয়ার পর সাধারণত আমি তার মুখটা ভুলে যাই, কিন্তু আমার ছেলেকে মেরে ও আবার আমায় 4 বছর আগে দেখা ওর মুখটা আমায় মনে করিয়ে দিল। বেচারা। আওয়াজ হলো কিসে? পাশের ফ্ল্যাটে। এই মাকে কিছু বলবি না। দে। কি ভাঙলো? আরে আরে দেখি দেখি কি হলো, হাত সরে ফু দিয়ে দি। কিচ্ছু করতে হবে না। বাপ বেটা ঘরটাকে ইটেনের মাঠ তৈরি করে ফেলেছে। কে মারলো? এই কে মারলো রে, কে মারলো? তুমি। আমি? এ না, 4 বছর পর্যন্ত অপরাধীর ক্ষমা আছে, তারপর কোনো ক্ষমা নেই। আরে ওই শাস্তি? যা বাবা যা, ওই ঘরে গিয়ে খেল। না, ওই শাস্তি নয়, এটা অন্যরকম শাস্তি। নীল ডাউন হও। নীল ডাউন? হ্যাঁ। কান ধরো, কান ধরো। এইভাবে থাকবে। ছবি তুলবে? হ্যাঁ, এরকম একটা ছবি তুলে বাঁধিয়ে রাখবো। মা আমারও। স্যার, এই বিল্ডিং কমপ্লেক্সটা তৈরি হয়েছে ভেরি বুঝিয়ে। এর মাটি এতটা শক্ত নয়। পাশাপাশি আরেকটা বিল্ডিং কমপ্লেক্স বানাতে গেলে আগেরটা ধসে পড়তে পারে। তাছাড়া এর পারমিশনও পাওয়া যাবে না স্যার। আমি ঢের গাধা দেখেছি, কিন্তু আপনার মতো একটাও দেখিনি। আমার সহজ পাঠে না বলে কোনো কথা নেই, সবটাই সহজ। পারমিশন বের করা থেকে বিল্ডিং খাড়া করা পর্যন্ত লোহা লক্করের দরে মন্ত্রী আমলা কিনি আমি। আমার ফাইলে সই করার জন্য মন্ত্রী আমলারা পেনের খাপ খুলে বসে থাকে। পারমিশন নিয়ে ভাববেন না। স্যার, স্যার ফর সেফটি আমরা বিল্ডিং এর লোকদের অন্য কোথাও শিফট করে তারপর বরং কাজটা শুরু করি। আরেকবার বলছি, গাধা। সত্যিটা ওরা জানলে ওরা কেউ আর ওখানে থাকবে না। আমার ওদের সবাইকে টাকা ফেরত দিতে হবে। ওরা টাকাও পাবে, বেঁচেও যাবে, কিন্তু আমি প্রথমে বিক্রি হব, তারপর ভোগে যাব। আর তখন কিন্তু তোমাদের প্রত্যেককে ছ্যাঙন নিয়ে বাটি হাতে কালীঘাট মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে হবে। চাবি একবার হাতে দিয়ে দেওয়ার পর বিল্ডার বিল্ডিং এ যারা আছে তাদের নিয়ে ভাবে না, আর তারাও বিল্ডারকে নিয়ে ভাবে না। আমরা আমাদের খেলাটা খেলি, আর ওরা ওদের খেলাটা খেলুক। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। শুধু তো মাপঝোঁকি চলছে, কাজ শেষ হবে কবে? স্যার, কন্ট্রাক্টররা বলছে সামনে দিওয়ালি, লেবাররা সব দেশে যাবে, দিওয়ালির পর থেকেই কাজ শুরু হবে স্যার। ওদের কাছে গিয়ে কানে কানে বলুন ওদের কপালে খুব দুঃখ আছে। কি বলবেন? কপালে খুব দুঃখ আছে। এই বছরের মধ্যেই বিল্ডিং খাড়া করতে হবে। তার আগে কোনো দিওয়ালি নয়, কোনো ছুটি ছাটা নয়, 24 ঘন্টা কাজ চলবে, ঠিক আছে? পকেটে টাকা থাকলে 12 মাসে 13টা দিওয়ালি, না থাকলে একটাও নয়, এটাও বলে দেবেন। ও সরি, ভুল করে অন্য ফ্ল্যাটে ঢুকে পড়েছি। এক্সকিউজ মি স্যার, এটা আপনারই ফ্ল্যাট, আর যিনি আপনার সামনে দাঁড়িয়ে আছেন তিনি আপনার স্ত্রী। ও তাই না? একদম চেনা যাচ্ছে না। সেই কবে একবার ওই বিয়ের সময় দেখেছিলাম। বাবা আমাকে কেমন লাগছে? উফ, দারুণ। শুধু এই বিল্ডিং এর মেয়েগুলোকে নিয়েই আমার চিন্তা, বুঝলি? কেন? ওদের নিয়ে তোমার আবার কিসের চিন্তা? বহু মেয়ের কপালে দুঃখ আছে। বাজে বকো না, আমার আকাশ কখনো ওরম হবে না। আন্টি আন্টি, আমি আকাশকে বাইরে নিয়ে যাব। দেখেছো, এখনই লাইন পড়ে গেছে। না রে, ওখানে বাজি টাজি ফুটবে। কিছু হবে না আন্টি, ও আমার সঙ্গে থাকবে। নিয়ে যাই আন্টি ওকে। আরে হ্যাঁ রে হ্যাঁ, নিয়ে যা নিয়ে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল। কি কিউট। তুমি ওকে পাঠালে কেন? আরে
ও বাইরে না গেলে আমার দেওয়ালিটা হবে কি করে? মানে মানে ছেলে বাইরে দেওয়ালি করবে আর বাবা ভেতরে দেওয়ালি। তোমার মুখে মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি, তোমার মুখে মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি। সুখে দুঃখে তোমার বুকে মাথাতে রেখে আলো ছায়া কত মায়ের স্বপ্ন দেখে আজ তোমার সুরে সুর মিলিয়ে হারিয়ে যেতে চাই বলো। চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো 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 রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো 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 রো। তোমার মুখে মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি। ভালোবাসা আর একটি নাম আমাদের জীবন। রাগে অনুরাগে বলো না আগে কে প্রথম দিয়েছি রাগে অনুরাগে বলো না আগে কে প্রথম দিয়েছি ধীরে ধীরে রাতের বুকে যেমন হারাই দিই তোমার সাথে তেমন করি আমি চিরদিন তোমার সুরে সুর মিলিয়ে হারিয়ে যেতে চাই। চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো 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 রো। তোমার আমার মনের বাঁধন থাকবে সারা জীবন। বারে বারে আমি আসবো যে ফিরে হয়ে তোমার আপনজন। বারে বারে আমি আসবো যে ফিরে হয়ে তোমার আপনজন। জনম জনম তোমায় আমি এমন করে চাই, মোহনাতে সাগর নদী যেমন মিশে তাই। তোমার সুরে সুর মিলিয়ে হারিয়ে যেতে চাই। তোমার মুখে মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি। তোমার মুখে মিষ্টি হাসি দেখতে আমি ভালোবাসি। সুখে দুঃখে তোমার বুকে মাথাতে রেখে আলো ছায়া কত মায়ের স্বপ্ন দেখে আজ তোমার সুরে সুর মিলিয়ে হারিয়ে যেতে চাই। চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো 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 রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো রো রো, চুপি চুপি রো 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 রো। সুপর্ণা, কি হলো সুপর্ণা? আরে প্রফেসর সেন, কি ব্যাপার? স্যার আপনাকে একটু আমার সঙ্গে যেতে হবে। আমার স্ত্রী হঠাৎ মাথা ঘুরে কি যেন। সারাদিন উপোস টুপোস করেছো তো, গ্যাস ফর্ম করে মাথা ঘুরে গেছে বোধহয়। তবু আপনি একবার দেখে নিলে নিশ্চিন্ত হই। টেনশন করবেন না, গিয়ে ম্যাডামকে একদম সুস্থ দেখবো, কনফার্মড। চলুন, ম্যাডামের হাতে গিয়ে এক কাপ চা খাবো। আসুন স্যার। মা আমার খিদে পেয়েছে। খিদে পেয়েছে? তুমি এখানে দাঁড়াও বাবা, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি।
টিনা দেখো কি অবস্থা, মানে সব কিছু শেষ হয়ে গেছে ইন্দ্রজিৎ। আমার মেয়েটা, এই ছোট মেয়েটাকে নিয়ে কালী পুজো দেখতে আমার বাড়িতে এসেছিল, বাড়ি চাপা পড়ে সব শেষ। সুপর্ণা! সুপর্ণা, সুপর্ণা, আওয়াজ করো না, আকাশ ঘুমোচ্ছে। সুপর্ণা, এত আওয়াজ হচ্ছিল না, তাই ওকে ঘুম পাড়াতে পারছিলাম না। এই তো সব একটু ঘুমোলো। হাত দিও না, জেগে যাবে। দেখছো না কিরম নড়ে উঠলো। তুমি যাও তো এখান থেকে। প্রফেসর, ডক্টর, সুপর্ণা উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন। ইন্দ্রজিৎ, মাত্র 1 বছরের মধ্যে বিল্ডিং কি করে ধসে পড়লো বল? আমাকে ছেড়ে দিন স্যার, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। আমি মিস্টার সিনহাকে বারবার সাবধান করে দিয়েছিলাম। বেআইনি ভাবে ভেরি বুঝিয়ে ওই বিল্ডিং তৈরি করা হয়েছিল। সমস্ত অফিসারদের ঘুষ দিয়ে প্ল্যান পাস করিয়েছিলেন ওই বিক্রম সিনহা। আমার কাছে সব প্রমাণ আছে স্যার, সব প্রমাণ আছে স্যার। আমি আপনাকে দেখাচ্ছি স্যার, এই যে দেখুন স্যার, কর্পোরেশনের মেয়র থেকে অফিসার, কাউন্সিলর সবার নাম এতে আছে, প্রত্যেকে এর সঙ্গে জড়িত। এতে আপনি সব ডিটেলস পাবেন স্যার। এই নিন স্যার। 88 জন মানুষ মারা গিয়েছেন, 120 জন আহত হয়ে হসপিটালে। আপনাদের কোনো সিনসিয়ারিটি নেই? চেয়ারম্যান হয়েছেন, আপনি আমার দিকে আঙুল তুলছেন কেন? আমি সবকিছু খতিয়ে দেখে তবেই ফাইলে সই করি। প্ল্যান পাস করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল আপনার। সেটা আমাকে না বলে যে সয়েল টেস্ট করেছে তাকে বলুন। বাবা, অমনি আমার ঘরে চাপিয়ে দিলেন। আমি তো বলেছিলাম এমআরটি স্ট্রং নয়, কি বলিনি আপনাকে? কিন্তু টাকা খেয়ে রিপোর্টটা তো আপনি ওকে করেছিলেন। টাকা আমি একা খাইনি, এরা যে এখানে বসে আছে সবাই খেয়েছে। বুকে হাত দিয়ে বলুক। আরে কি হলো কি? চেঁচামেচি করে করে তো এবার কর্পোরেশন বিল্ডিংটাই আপনারা ধসিয়ে দেবেন দেখছি। কি হয়েছে নাকি? হ্যাঁ, শান্তি শান্তি। আপনার তৈরি করা বিল্ডিংটা ধসে গিয়ে বহু মানুষ মারা গেছেন, আর চারিদিকে এটা নিয়ে একটা হইচই শুরু হয়ে গেছে। তো আপনারও তো একটা রেসপন্সিবিলিটি আছে নাকি? কমিশনের বক্তব্য, আপনি বেআইনি ভাবে ওই বিল্ডিং এর প্ল্যান পাস করিয়েছেন। আমি বেআইনি ভাবে পাস করাইনি, আপনারা সবাই বেআইনি ভাবে পাস করেছেন, আর তার জন্য আমার কাছ থেকে সবাই মিলে ভালো গুণ নিয়েছেন। আপনি তো সয়েল টেস্ট রিপোর্ট ওকে করে দেওয়ার জন্য আমার কাছ থেকে 5 লাখ নিয়েছেন না? আর এই যে আপনি আমার কাছ থেকে প্ল্যান পাস করে দেওয়ার জন্য 7 লাখ নিয়েছেন। যে যে ফাইলে সই করেছেন তারা প্রত্যেকে গুঁড়ো খেয়েছেন। আপনি মেয়র, 7-এও নেই, 5-এও নেই, 20-এ আছেন। আপনার ছেলের বিদেশে পড়তে যাওয়ার জন্য আমার কাছ থেকে 20 লাখ টাকা খেয়েছেন, রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন। আপনারা সবাই যদি এখন সন্ন্যাসী সাজতে চান, আমি রেসপন্সিবল সন্ন্যাসী নয়, সবাইকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবো, ঠিক আছে? আসলে উনি সমস্ত প্রমাণ সহ আপনার বিরুদ্ধে থানায় ডায়েরি করেছেন। উনিটা কি? ওই থানা ডায়েরি করেছে? ধুর মশাই, একটা বড় ভাই 14 ফুটের থানার অফিসার আমার কি করবে? দাঁড়ান, আপনাকে কমিশনারের ফোন লাগিয়ে দিচ্ছি।
রিং হচ্ছে। হ্যালো, পুলিশ কমিশনার্স অফিস। দেখুন, যে বিল্ডিংটা ধসে পড়ে অনেক মানুষ মারা গেছে, আমি সেই ব্যাপারে কমিশনারের সঙ্গে কথা বলতে চাই। রং নাম্বার। রং নাম্বার। স্বরাষ্ট্র দপ্তরে লাগালাম। হ্যালো হ্যালো, দেখুন, আমি একটু হোম মিনিস্টারের সঙ্গে কথা বলতে চাই। কি ব্যাপারে? যে বিল্ডিংটা ধসে পড়ে অনেক মানুষ মারা গেছে, সেই ব্যাপারে। রং নাম্বার। আমি এটাও রং নাম্বার। থানার থেকে আপনার সম্বন্ধে আমার সবকিছু জানিয়েছে। বাড়ি চাপা পড়ে আপনার বাচ্চাটা মারা গেছে, আপনার স্ত্রীর মাথাটা গেছে। এখন বলুন, আপনি এদের জন্য কি দাম ধরেছেন? কমিশনারের ভাইরা ভাইকে রাজারহাটে একটা ফ্ল্যাট দিয়েছি, 2000 স্কোয়ার ফিটের। আর এই হোম মিনিস্টারের কাকে যেন গল্ফ গ্রিনে একটা ফ্ল্যাট দিলাম, 4 কামরার, একদম সাজানো। আপনি বলুন, এটা কার কথা শুনবে, আপনার না আমার? ফাইল নিয়ে আপনার ঘোড়াটাই সার হবে, মাঝখান থেকে আপনার স্ত্রীর মতো আপনারও মাথাটা যাবে। তার চেয়ে ফাইলটা আমায় দিয়ে রফা করে নিন। সবাই নিশ্চিন্তে এবার মন দিয়ে ঘর সংসার করুন।
আমি এর আগে ওদিকে দেখ, এসেছিলাম। কি জায়গা। হ্যাঁ, বারবার আসতে ইচ্ছে দারুণ জায়গাটা। ওই দেখো, ওখানে একটা বডি পড়ে আছে। চলো চল তো দেখি। আস্তে আস্তে। এ তো আমাদের ইন্দ্রজিৎ স্যার। হ্যাঁ, কেউ মেরে এখানে ফেলে রেখে গেছে। চোখের জল মুছে ফেলো। আমি তোমাদের চোখে আগুন দেখতে চাই। ওই বিক্রম সিনহা আর তার সহযোগীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। কিন্তু বিক্রম সিনহা একা নয়, তার মতো হাজার হাজার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, যারা গরিবদের মেরে দুর্নীতির শেষে পৌঁছে গেছে। তাদের শাস্তি দেব। আমার মতো কাউকে যেন আর তার সন্তানের অকাল মৃত্যু না দেখতে হয়। আর এই কাজের দায়িত্ব নিতে হবে তোমাদের মতো যুবক আর ছাত্র সমাজকে। হ্যাঁ স্যার, সারা রাজ্যের ছাত্রদের নিয়ে আমরা গড়ে তুলবো এক সংগঠন। যদি জীবন দিতে হয় তাও দেব, কিন্তু এই দুর্নীতিবাজ ঘুষখোরদের আমরা উচ্ছেদ করে তবে ছাড়বো। মহান ভারত গড়ব আমরা, যার নেতৃত্ব দেবেন আপনি। এই আগুনকে সাক্ষী রেখে আমরা শপথ নিলাম। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইন্দ্রজিৎ সেন জিন্দাবাদ। কাউকে মারার পরে ডেথ সার্টিফিকেটের একটা কপি কেন রাখতে বলি জানিস? যাতে সে মরেছে কিনা কনফার্ম হওয়া যায়। 13 দিন আমার ওষুধ চলছে, এর মধ্যে ওকে খুঁজে বার কর। 14 দিনের মধ্যে ওকে মেরে আমি বিজয় শ্রাদ্ধে বসবো, ঠিক আছে? প্রফেসর সেন, আপনাকে একটা কথা বলার ছিল। বলুন। আপনার স্ত্রীকে এখানে আর রাখা যাবে না। কেন? ওনার এখন যা কন্ডিশন আমাদের চিকিৎসার বাইরে। মনের সাথে সাথে ওনার শরীরটাও ভেঙে গেছে। উনি আর কয়েকটা দিনের অতিথি মাত্র। সুপর্ণা, আজ সকাল থেকে শুধু তোমার কথাই ভাবছিলাম। কেন? এসো না, এসো, বসো বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে। কি হয়েছে বাবা? এই তো আমি। লক্ষ্মী সোনা, কাঁদে না, কাঁদে না সোনা। না না না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। কি হয়েছে বাবু? যাবি ওর কাছে? দেখো দেখো, ও কিরকম হাত বাড়িয়ে তোমার কাছে যেতে চাইছে। দেখো। কি কথা আছে বলছিলে? আমি যদি মরে যাই, তুমি আমার আকাশকে দেখবে তো? আমার মতো ভালোবাসবে তো? কি পাগলের মতো বলছো? এখানে যারা থাকে তারা কি কেউ ভালো লোক? সবাই পাগল। তোমার কিচ্ছু হবে না সুপর্ণা, তুমি ঠিক ভালো হয়ে যাবে। দেখো দেখো দেখো, কিরকম দুখানা দাঁত বার করে হাসছে। ওরও তোমাকে খুব ভালো লেগে গেছে। তুমি লোকটা খুব ভালো। আমি মরে গেলে আমার আকাশকে তোমার কাছে দিয়ে যাব, কেমন? তুমি ওকে চান করাবে, খাওয়াবে, শোয়াবে। লোকে জিজ্ঞেস করলে বলবে ও তোমারই ছেলে। কেউ বলবে না সুপর্ণা, সবাই জানে আকাশ তোমার আর আমার ছেলে। ও যদি থাকতো তাহলে ওকে আমি তোমার মতোই ভালোবাসতাম। সুপর্ণা, 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 ডক্টর রয়। সুপর্ণা, ও ও এক্ষুনি আমার সঙ্গে কথা বলছিল। বোধ হয় অজ্ঞান হয়ে গেছে। শরীরে কিছু নেই তো? She is no more.
দিকে ডান দিকে থামো থামো থামো। কত হয়েছে? 30 টাকা দিন। 30 টাকা? তোমার মিটার ঠিক আছে তো? এখানে আসতে গেলে তো 50-55 টাকা দিতে হয়। আগে মিটার ঠিক ছিল না স্যার, তবে এখন ঠিক হয়েছে। আগে রাস্তায় প্রতিটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশের হাতে পয়সা দিতে হতো, আর আমরাও মিটারে কারচুপি করতাম। তবে এখন মরার ভয়ে ওরা আর আমাদের কাছে হাত পাতে না, আর আমরাও প্যাসেঞ্জারকে ঠকিয়ে আর বেশি ভাড়া নেই না স্যার। কেন? 2-4টেকে মেরে লোকটা সবাইকে শুধরে দিয়েছে স্যার। লোকটাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আজ নয় কাল সে ধরা পড়বেই। যদি ধরা পড়ে তাহলে আমাকে ওনার একটা ছবি দেবেন স্যার। কি করবে? ভগবানে বিশ্বাস করি না বলে এই ট্যাক্সিতে আমি কোনো ঠাকুর দেবতার ছবি রাখিনি, সেই জায়গায় ওনার ছবিটি রেখে আমি সকাল সন্ধে পুজো করব। রাতারাতি সব এরকম সতীর ছেলে হয়ে গেল কি করে? মরার ভয়ে? ঘুষ নিয়ে ফাইলে সই করা মানে তো রাস্তায় লাশ পড়ে থাকবে। ঘুষ না নিলেও সেটাই হবে। ওই লোকটা যে ফর্মুলায় কাজ করছে, আমাদেরও সেই একই ফর্মুলায় কাজ করতে হবে। যারা ঘুষ নিতে চাইছে না তাদের 2-4টাকে নামিয়ে দাও, বাকিরা আপনা আপনি আগের সিস্টেমে চলে আসবে। নমস্কার ব্যানার্জি বাবু। কি ব্যাপার? এতদিন মাঠের বাইরে ছিলাম, তাই যে যার মতো খেলে গেছে, তাই এবার ধরাছুড়া পড়ে মাঠে নেমে পড়লাম চৌকা ছক্কা মারার জন্যে। দেখুন তো কিছু ফালতু গন্ডগোলে হাসপাতালটা বন্ধ হয়ে পড়ে আছে। ফেয়ারওয়েতে কাজ করুন, কোনো গন্ডগোল হবে না। বরযাত্রা আর কবে ফেয়ার প্লে ট্রফি পেয়েছে ব্যানার্জি বাবু? হাসপাতালটা খোলার ব্যবস্থা করতে হবে। 3 লাখ আছে, টাকাটা ফেরত নিয়ে যান। 30 লাখ টাকা দিলেও এই ফাইলে আমি সই করতে পারবো না। আপনাদের এই সতীপনা দেখলে না গা জ্বলে যায়। এর আগে আগে যারা আমার ফাইল ফেরত পাঠিয়েছে তারা প্রত্যেকে মরেছে, কেউ রাস্তায়, কেউ বাথরুমে, কেউ লিফটে। নিউজ টিউজ দেখেন না নাকি? ঘরে টিভি নেই? একটা প্লাজমা পাঠিয়ে দেবো? দেখুন, আমার যা বলার তা আমি আপনাকে বলে দিয়েছি। আপনি তো আজকে ক্যালকাটা ক্লাবে ডিনার করতে যাবেন, ওখানে অনেক জায়গা আছে আপনাকে মারার। কিরে, পারবি না একটা ভালো জায়গা খুঁজে বার করতে? সই করুন, সই করুন। কেন অল্প বয়সে বউটাকে বিধবা করার রিস্ক নেবেন? পরে কে হাত ধরে টানাটানি করবে? এবার আপনি নিশ্চিন্তে ডিনারে যেতে পারেন, কোনো অ্যান্টাসিড লাগবে না। স্যার, হ্যাঁ, ফাইলে আপনি সই করে দিলেন? উপায় কি বলো? সই করলেও মরতে হবে, সই না করলেও মরতে হবে। সই করে মরলে এই 3 লাখ টাকা আমার ফ্যামিলির কাজে আসবে। যেভাবে আমরা ঘুষ নেওয়া বন্ধ করেছিলাম, বিক্রম সিনহা সেটাই করছে। 2-4 জন সৎ অফিসারকে খুন করে বাকিদের ঘুষ নিতে বাধ্য করছে। তাদের সব যুক্তি, ঘুষ নিলেও মরতে হবে, না নিলেও মরতে হবে, আর ঘুষ নিয়ে আমাদের হাতে মরলে সেই টাকায় তাদের ফ্যামিলিটা বাঁচবে। স্যার, 20 বৃক্ষকে শেষ করতে হলে গোড়া সমেত উপড়ে ফেলতে হবে, আর যত নষ্টের গোড়া হলো ওই বিক্রম সিনহা। আগামী 24 ঘন্টার মধ্যে বিক্রম সিনহার ওয়্যার অ্যাবাউট জোগাড় করো। আমার আই বড় না আমার খুঁজলো না বৌদি
আলতা পরিয়ে দেব, বেঁধে দেব চুল, সব কাজ করে দেব, হবে না তো ভুল। আলতা পরিয়ে দেব, বেঁধে দেব চুল, সব কাজ করে দেব, হবে না তো ভুল। শুধু দাদাকে একবারটি বুঝিয়ে তুমি বলো না, বৌদি দিগো আমার আর বড় না, আমার খুঁজল না। বৌদি দিগো আমার আর বড় না, আমার খুঁজল না। কত ফাগুন দয়ালা তবু আমার রানা পেল না। বৌদি দিগো আমার আর বড় না, আমার খুঁজল না। বৌদি দিগো আমার আর বড় খুঁজল না। Happy birthday to you. Happy birthday to you. क्या बात है मिस्टर सिन्हा, एक साथ इतना चेहरा आपका। তাই তো দেখছি, আমার বাবা তো এক পিসি জন্ম দিয়েছিল বলে জানতাম। হ্যাপি বার্থডে স্যার। আমরা আপনার সিঙ্গাপুর হোটেলের স্টাফ। থ্যাংক ইউ। একেই বলে গ্লোবালাইজেশন। গোড়া এদেশে, চারা গজাচ্ছে বিদেশে। চলুন স্যার, এবার কেক কাটা হোক। আমরা আপনার জন্য আমাদের হোটেলের স্পেশাল বার্থডে কেক আগেই পাঠিয়ে দিয়েছি। চলুন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ডেথ ডে 201103 টাইগার। পাবলো! কে রে? সামনে এসে দাঁড়া, মুখটা একবার দেখি। আপনি ভূত নয়, আপনার ভবিষ্যৎ 201103। আমার ভবিষ্যৎ ঠিক করব আমি, বিক্রম সিনহা। এতদিন যাদের বুকের উপর স্ট্যাম্প মেরেছেন তারা সব চুনোপুটি, আমি তাদের মধ্যে পড়ি না। জানি আপনি চুনাপুটি নন, গোটা রাজ্যের কারাপশনের অ্যানাকন্ডা, যার দয়াতে এই রাজ্য দুর্নীতির তালিকায় প্রথম সারিতে জায়গা পেয়েছে। তাহলেই বুঝুন আমার ক্রেডিট কতটা। লোকে খেলাধুলায় 1 নম্বর হয়, আমি বজ্জাতিতে 1 নম্বর। আমার ভবিষ্যৎ প্রজেক্টটা আগাম শুনে রাখো। আমি একটা অসৎবঙ্গের ম্যাপ তৈরি করতে চাই, যার মাঝখানে চেয়ার নিয়ে বসে থাকবো আমি। যারা সৎ তারা গঙ্গা স্নান করে অসৎ হয়ে এই ম্যাপের আওতায় চলে আসবে, আর যারা পারবে না তারা ভোগে যাবে। এই যেমন ধরো তুমি। আমিও একটা ম্যাপ তৈরি করেছি শ্মশানে, যেখানে পরপর চিতা সাজানো থাকবে। যারা যারা আপনার ওই গঙ্গার চান করে আসবে তাদের আমি ওই চিতার উপরে শোয়াবো। সব থেকে বড় চিতাটা আপনার জন্য। আপনি চিতার উপরে শোবেন আর আমি নিচে ফুক ফুক আগুন জ্বালাবো। যে রাজ্যে প্রশাসন আমার বাঁ পকেটে আর মন্ত্রী ডান পকেটে, সে রাজ্যে আমায় চিতায় তুলতে হলে সারা দেশে আগুন জ্বলে যাবে, তাই না? দারুণ দারুণ। এই নিন, ফোন লাগান আপনার বাঁ পকেটের প্রশাসন আর ডান পকেটের মন্ত্রীদের। হ্যালো, বিক্রম সিনহা বলছি, হোম মিনিস্টারকে দিন। কে? বিক্রম সিনহা বলছি, হোম মিনিস্টারকে দিন। রং নাম্বার। রং নাম্বার। নাও, রাতেও পাগল ছাগলের উৎপাত। পুলিশ কমিশনারকে দিন, আমায় কিডন্যাপ করা হয়েছে। রং নাম্বার। কি বললো? পাগল না ছাগল?
আপনার বাঁ পকেট ডান পকেট কোনোটাই কাজ করলো না, কাজটা পড়ে রইল আমার জন্য। বিকাশ, সাধারণ মানুষকে মেরে যা যা সম্পত্তি করেছেন তার লিস্ট, সেটা আপনি সাধারণ মানুষকে দান করছেন, দাতা হিসেবে সই করুন। তারপর আপনাকে কোর্টে তোলা হবে, যেটা শুরু হয় রাত 2টোর পর। তোর কোর্টে আমি ইয়ে করি রে খাক। গলা দিয়ে যে ভোকাল কর্ডটা নেমে গেছে না, যেটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, সেটা কেটে তুলে এনে জুতোয় ফিতে বাঁধবো। আওয়াজ ওখানে আটকে থেকে যাবে, কমা নয়, তাড়ি নয়, একদম ফুল স্টপ। এবার অপহরণ করা হলো বিশিষ্ট শিল্পপতি বিক্রম সিনহাকে। গতকাল রাতে তার জন্মদিনের পার্টি থেকে সুকৌশলে তাকে অপহরণ করে অপহরণকারীরা। পুলিশ গোটা শহর চিরুনি তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি। এমনকি খোঁজ পাওয়া যায়নি বিক্রম সিনহারও। বাধ্য হয়ে সরকার এই কেসের দায়িত্বভার তুলে দিয়েছে সিবিআই এর হাতে। সিবিআই এর হয়ে এই কেসের তদন্তভার নিয়ে দিল্লি থেকে আসছেন সিবিআই অফিসার অর্জুন রায়। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। একটা কেস কখন সিবিআইয়ের হাতে যায় জানেন? যখন স্টেট পুলিশের ব্যর্থতা প্রমাণিত হয়। এটা আপনাদেরকে অপমানিত করার জন্য আমি বলিনি, বলেছি যাতে আপনারা নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। আমার কিছু বলার আছে স্যার। দাস, আজ আমাকে বলতে দিন স্যার। বারবার আমাকে ধমক দিয়ে আপনারা চুপ করিয়ে দিয়েছেন। কখনো বলেছেন যাও লাঞ্চের ব্যবস্থা করো, কখনো বলেছেন লাইটার হারিয়ে গেছে খুঁজে নিয়ে এসো। আমি এতটা অপদার্থ নই স্যার। বড্ড বড় বড় কথা হয়েছে তোমার। যাও, বাইরে যাও। আপনার কি ওর সঙ্গে 3 পুরুষের শত্রুতা আছে নাকি? ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রজিৎ সেন, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনকে শাস্তি দেওয়া চলবে না, চলবে না, 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 ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, ইন্দ্রজিৎ সেনের শাস্তি দেওয়া চলবে না, চলবে না, 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 ইন্দ্রজিৎ সেনের মুক্তি চাই। আমি সুইসাইড করবো, আমি স্যারের শাস্তি বলবো না। এই পাগল হয়ে গেছিস? ওরা আপনাকে ফাঁসি দিয়ে দেবে স্যার। আপনার মৃত্যু আমি দেখতে পারবো না স্যার, তার আগে আমি নিজেকে শেষ করে দেবো। এই পাগল, কাদের জন্য দেশটাকে নতুন করে গড়ে তুলতে চেয়েছি? কাদের জন্য? তোদের জন্য না? তোরা যদি নিজেকে এইভাবে শেষ করে দিস, তাহলে এই দেশটাকে গর্বিত করবে কারা? আপনি না থাকলে এই দেশটা কাকে নিয়ে গর্ব করবে স্যার? তোদেরকে নিয়ে। আমি যে কাজটা শেষ করতে পারলাম না, সেটা তোরা শেষ করবি। এই দায়িত্বটা আমি তোদেরকে দিয়ে গেলাম।
প্রমোশনের চিঠিটা পেয়েছেন? হ্যাঁ, চিঠিটা টাইপ হওয়ার আগে আমার ইস্তফার চিঠিটা পাঠিয়ে দিয়েছি। দেশটাকে গর্বিত করবার জন্য আর একটা ইন্দ্রজিৎ সেনকে তো দরকার। সেটা না হয় এই অবদার্থ হাবিলদার তৈরি করার দায়িত্বটা নিল। আমাকে আশীর্বাদ করুন স্যার, সেই দায়িত্বটা আমি যেন ঠিকঠাক ভাবে পালন করতে পারি। এ কি করছেন? ইস্তফার চিঠিটা ফিরিয়ে নেবেন, কেননা পুলিশ ডিপার্টমেন্টকে গর্বিত করার জন্য আপনার মতো একজনকে তো দরকার। প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনি কি আপনার জন্য কোনো আইনজীবী রাখতে চান? না স্যার, আমি নিজেই আমার হয়ে বলবো, আর তার জন্য আমি আদালতের কাছ থেকে অনুমতি চাই। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি রাজ্যের বিভিন্ন উচ্চপদস্থ অফিসারদের প্রথমে অপহরণ করেছেন, তারপর আপনার বিচারে যারা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত তাদের খুন করেছেন। আপনার কি ধারণা গোটা রাজ্যটাই দুর্নীতির চাদরে মোড়া? না, কিন্তু এই সত্যি কথাটা আপনাকে মানতে হবে। সরকারি উকিল হিসেবে কোর্টে জয়েন করার জন্য আপনার বাবাকে তার রিটায়ারমেন্টের পুরো টাকাটা ঘুষ দিতে হয়েছিল। টাকার অভাবে আপনার বোনের বিয়ে ভেঙে যায়, আত্মহত্যা করে আপনার বোন। এসব কথা আপনি জানেন কি করে? সরকারের যেমন রাজ্য চালানোর নেটওয়ার্ক আছে, তেমনি আমার কাছে রাজ্যের দুর্নীতি শেষ করার জন্য নেটওয়ার্ক আছে। আমি এখানে দাঁড়িয়ে বলে দিতে পারি, এ রাজ্যে ঘটে যাওয়া জয়েন্ট এন্ট্রেন্স কেলেঙ্কারির আসল শেকড়টা কোথায়। জীবিত মানুষকে মৃত করে লাইফ ইন্স্যুরেন্সের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার পেছনে হাওড়ার কোন ডাক্তার, উকিল এবং বীমা সংস্থার কোন কোন অফিসাররা জড়িত আছে। বেহালা থেকে বসিরহাট, কাঁথি থেকে কলকাতা, একই ছবি। প্রফেসর ইন্দ্রজিৎ সেন, আপনার কথা শুনে মনে হচ্ছে এই রাজ্যের একমাত্র আপনিই সৎ, আমরা সব ঘুষখোর। অন্য কারোর সম্পর্কে রিপোর্টটা এত খারাপ নয় যতটা আপনার। একজন সরকারি উকিল হিসেবে কত টাকা মাইনে আপনার? সেই টাকায় কিভাবে বাগুইহাটিতে শপিং মল কেনা যায়, মেদিনীপুরে 10 একর জমি কেনা যায়, রাজারহাটে ফ্ল্যাট কেনা যায়, ভাইকে ডাক্তারি পড়ানো যায়, একটু বাংলায় বলবেন? আপনি আদালতের নজর অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। আমি আদালতের নজর ঠিক দিকে নিয়ে যাচ্ছি। এই হলো আমাদের দেশ, পা বাড়ালেই ঘুষ। ট্রাফিক সিগন্যালে পুলিশ হাত পেতে দাঁড়িয়ে আছে, ঘুষ দাও নইলে কেস খাও। হসপিটালে ডাক্তার কানে কানে বিড়বিড় করে বলছে ঘুষ দিলে বেড পাবে। ঘুষ ঘুষ ঘুষ, চারিদিকে শুধু ঘুষ। স্কুলে বাচ্চাকে ভর্তি করাতে গেলে ঘুষ, রিটায়ারমেন্টের পর পেনশন নিতে গেলে ঘুষ। ট্যাক্সিওয়ালা, রিক্সাওয়ালা, হকার, কারোরই ছাড় নেই। আর ঘুষ দিয়ে বাড়িতে যে টাকাটা নিয়ে যায় তাতে বাচ্চার দুধের দামও হয় না। অর্ডার অর্ডার অর্ডার। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এদের বাণী হলো, জীবে মারে যেই জন সেই জন হয়েছে ঈশ্বর। মহামান্য আদালত, ভগবান শ্রীকৃষ্ণ যেমন নিরীহ মানুষদের রক্ষা করার জন্য কংসকে হত্যা করেছিলেন, আমিও তেমনি সাধারণ মানুষকে বাঁচাতে, তাদের মুখে হাসি ফোটাবার জন্য সব থেকে বেশি খারাপ লোকেদের শাস্তি দিয়েছি। সমাজকে জঞ্জাল মুক্ত করার চেষ্টা করেছি। আদালতের কাছে আমি যদি অপরাধী হই, তাহলে আদালত আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। That's all, Your Honor. আজকের মতো আদালত মুলতবি রইল। এই কেসের রায় ঘোষণা করা হবে আগামীকাল। দ্য কোর্ট ইজ অ্যাডজন্ড। প্রফেসর ইন্দ্রজিৎ সেনের বিচার কোনো আদালত করবে না, ওর বিচার করব আমি,
রায় দেব আমি। বাবলু দাদা, যে অফিসার ওর দায়িত্বে রয়েছে তার সঙ্গে দেখা কর। হ্যাঁ, দেখ মাল কতই বিক্রি হয়। ইন্দ্রজিৎ সেনের জন্য আমি আজই কোর্ট বসাবো। যে কোর্ট শুরু হবে রাত 2টোর পর। কিসের অফা? জেলার সাহেব, ইন্দ্রজিৎ সেনকে আপনি আমাদের বলে দেওয়া জায়গায় নিয়ে আসবেন। 3 লাখ। 5, 10। মরার আগে ফাঁসির দড়িটা একবার দেখে নাও। তুমি তোমার কোর্টে আমার বিচার করতে চেয়েছিলে প্রফেসর, আমি কোর্টটাই বদলে দিলাম। আর কোর্ট বদলে যাওয়া মানে জজ সাহেব বদলে যাওয়া, রায় বদলে যাওয়া। বিচার টিচার নয় দাদা, ওকে এখানে খালাস করে দিই। গাধা, গুলি করলে জেলার ফেঁসে যাবে না? ভালো করে পিটিয়ে ওকে ফাঁসিতে ঝুলিয়ে দে, যাতে দেখে আত্মহত্যা বলে মনে হয়।
আজ তোরই তৈরি করা কোর্টে আমার শেষ বিচারটা করে গেলাম বিক্রম সিনহা। রায়ও দিলাম, একটাই সেন্টেন্স, কমা নয়, দাঁড়ি নয়, একদম ফুল স্টপ। থ্যাংক ইউ শেখর। শুধু কলকাতায় নয়, তোদের মতো বিষ ঝাড়কে উপড়ে ফেলার জন্য প্রতিটি ডিপার্টমেন্টে, প্রতিটি সরকারি অফিসে, কোর্টে, কলেজে, সমস্ত জায়গায় ছড়িয়ে আছে আমার ছাত্ররা। আপনি যান স্যার, আমি এদের লাশগুলো সব পুঁতে দিই। আইনের চোখ কালো কাপড়ে বাঁধা, যাতে আইন নিরপেক্ষ বিচার করতে পারে। কিন্তু আজ আইন তার চোখের বাঁধন খুলে এই কেস পর্যবেক্ষণ করে উপযুক্ত রায় দেবে। নিজের হাতে আইন তুলে নেবার জন্য প্রফেসর ইন্দ্রজিৎ সেন অপরাধী, কিন্তু মানবতা দৃষ্টিকোণ থেকে তিনি অপরাধী নন। তিনি একজন সমাজ সংস্কারক। তাই এই আদালত একজন সমাজ সংস্কারকের উপর নির্মম হতে পারে না। তাই প্রফেসর ইন্দ্রজিৎ সেনকে 5 বছরের জন্য বিনাশ্রমে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। বাবা, আমার এই নাতিটার একটা নাম দাও তুমি, ওর বড় হয়ে ওঠাটা সার্থক হয়ে উঠবে। ওর মাথার উপরে থাকবে 7 রঙা রামধনু, রাতে 1000 তারার আলো, এক নিষ্পাপ নিষ্কলঙ্ক আকাশ। Hey, 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 hey.